আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি হচ্ছে রসায়নের, স্পেশালি 7 কলেজ এবং এমইএ যে কেমিস্ট্রি কোর্স রয়েছে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত, এই রসায়নের একটি ম্যাজিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কিনা আমাদের সবারই সমস্যা হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি, সেটি হলো আমরা ভুলে যাই। তো এই ভুলে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমরা আমাদের এখানে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস কিছু জিনিসপত্র ইউজ করছি, যেটি আপনাদের লার্নিং ক্যাপাবিলিটি এবং রিটেনশন ক্যাপাবিলিটিকে ইমপ্রুভ করবে। এবং এই জন্য আমরা বলছি যে লার্ন ওয়ান্স অ্যান্ড রিকল লাইফ টাইম। একবারই পড়বেন, একবারই শিখবেন, সারা জীবনের জন্য হয়ে যাবে। তো এই টেকনোলজি অ্যাডাপ্ট করতে গিয়ে আমাদের মেমোরি টেকনিক, যেটি ওয়ার্ল্ড ফেমাস যে মেগা মেমোরি টেকনিক, সেটিকে অ্যাপ্লাই করতে হচ্ছে কোর্সের সাথে, যা আপনার কেমিস্ট্রি রিলেটেড বা সায়েন্সের সাবজেক্টের জটিল বিষয়গুলোর যে লার্নিং, এই লার্নিং রিলেটেড প্রবলেমকে একদম নিঃশেষে শেষ করে দেবে, অর্থাৎ সমূলে শেষ করবে। অর্থাৎ এই টাইপের কোনো প্রবলেম আপনাদের থাকবে না। যেটি আপনি মনে করতে চাইবেন, মনে রাখতে চাইবেন, সেটি আপনার আর কোনোভাবেই একটু ভুলে যাওয়া বা আহ, মনে না হওয়া বা মনে না রাখতে পারার যে সমস্যা, বা পরীক্ষার ফলে মুখস্থ মনে আসে না, বা হঠাৎ করে ভুলে যান কথা বলতে বলতে, এই টাইপের সমস্যাগুলো থেকে সমাধান করবে। তো এটার মধ্যে আমরা কি করেছি, এটার মধ্যে হচ্ছে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করেছি, যেটি আপনাকে ডেইলি বেসিসে কোর্স মনিটর করবে। আরেকটা হচ্ছে যে নতুন যে আপডেট আসছে আমাদের, সেখানে হচ্ছে আমরা মেমোরি টেকনিককে ইনকর্পোরেট করেছি, যেটি আপনার রিকল এবং রিটেনশন ক্ষমতাকে বাড়াবে। অর্থাৎ আপনি কোর্সের সাথে সাথে জেনে যাবেন যে যে কোনো জিনিসকে আপনি যদি মনে রাখতে চান, কিভাবে মনে রাখবেন। এবং হচ্ছে যে কোনো জিনিসকে নির্ধারিত সময়ে যদি আপনাকে আউটপুট জেনারেট করতে হয়, তাহলে কিভাবে আউটপুট জেনারেট করবেন। অর্থাৎ লেস ইনপুট মোর আউটপুট যে টেকনিক, সেই টেকনিকটা আমরা ইনকর্পোরেট করেছি, যা আপনার রিকল বা রিটেনশন পাওয়ারকে শত শত গুণ বাড়িয়ে দিবে। অর্থাৎ পরীক্ষার ফলে আপনি যে যা পড়ে যাবেন তা পুরোপুরি লিখে আসতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। তো আমরা প্রতিটা প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সব কোর্সের সাথে, ইভেন অন্যান্য যে প্রোগ্রামের সাথে যারা যারা এই কোর্সের সাথে অন্তর্ভুক্ত না, কিন্তু হচ্ছে যে যাদের এই মেমোরি রিলেটেড প্রবলেম আছে, তারা আজকের দিনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিনে আপনার আর হচ্ছে যে এরকম হতাশ হওয়ার কোনো কারণ নেই যে আপনি ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না। কারণ এগুলো টেকনিক আগে থেকে ছিল, আমরা জানতাম না। কিন্তু এখন আমরা যেহেতু ইনফরমেশন গুলো এখন সবার কাছে সবসময় অ্যাভেলেবল, সো যারা স্টাডি করেছে, যারা প্র্যাকটিস করেছে, তারা এগুলো কন্ডাক্ট করতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমাদের ওয়েবসাইটটা যদি জানেন, যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে গুগলে যদি লেখেন www.mastbd.org লিখে চলে আসবে। এটি হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা একাডেমিক প্রোগ্রাম গুলো কন্ডাক্ট করে থাকি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের কোর্সগুলো। এখান থেকে আপনি যদি যান, এখান থেকে গিয়ে যে কেমিস্ট্রি ক্লাসে যদি কেমিস্ট্রি রিলেটেড যেহেতু আলোচনা আসছে, কেমিস্ট্রি ক্লাসের কোর্সগুলো যাওয়ার পরে আপনি এই যে পেজটা পাবেন, এই পেজের ক্ষেত্রে দেখেন এনইউ লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস এবং ভিডিও বুক, 3 টাইপের প্রোগ্রাম লঞ্চ করা হচ্ছে ফর এনইউ 7 কলেজ। এনইউর জন্য যেরকম 7 কলেজের ঠিক একই মানে পেজের ডিরেকশন গুলো। এবং আপনারা যদি কোনো কোশ্চিন বা কোনো কোর্স বিষয় যে কোনো কিছু আমাদের এই মাসবিটি সম্পর্কে জানতে চান, তাহলে এই যে এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আপনার জন্য ওয়েট করছে টু অ্যান্সার ইউর অল কোশ্চেন। So from now onward, you will get all answer of the user asked from this artificial intelligence. Just একটি যদি আপনি ক্লিক করে দেখেন, এই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য রেডি হয়ে যাবে। এই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য রেডি হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। জাস্ট একে আপনি যে কোশ্চেন করবেন, যেটি জিজ্ঞেস করবেন, সে আপনাকে রিপ্লাই দেবে। তো এটি নিয়ে আজকে আমাদের যেহেতু আলোচনা না, সুতরাং আমরা এদিকে যাচ্ছি না। তো এখানে আমরা যদি লাইভ ক্লাস নিতে চাই, তাহলে লাইভ ক্লাসে ক্লিক করবো। যদি রেকর্ড ক্লাস নিতে চাই, রেকর্ড ক্লাসে ক্লিক করবো। যদি ভিডিও বুক চাই, তাহলে ভিডিও বুকে ক্লিক করবো। এবং এভাবে আমরা হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে কোর্স, সেই কোর্সে আমরা চলে যেতে পারবো। কিন্তু আজকের আলোচনাটা একটু ভিন্ন ধরনের। যেটা হচ্ছে একটি একটি জটিল একটা সমস্যার সমাধানকে সামনে নিয়ে আসছি আমরা। সেটিকে কিভাবে ম্যাজিক্যাল পদ্ধতিতে আমরা মনে রাখবো, সেটি সম্পর্কে জানার জন্যই আজকের আলোচনাটা। বেসিক্যালি হচ্ছে আমরা স্টিরিও রসায়নের একটি জটিল বিষয় শিখবো মোটিভেশনাল কেমিস্ট্রি আন্ডারে। সেটি হচ্ছে যে আমরা জানি যে স্টিরিও আইসোমার কি। এমন হলো, স্টিরিও আইসোমার হলো এক ধরনের সমাণু বা আইসোমার, যাদের আণবিক সংকেত এবং পরমাণুর সংযোগ একই থাকে, কিন্তু এই মাত্রিক স্থানে তাদের পরমাণু বা মূল্যগুলো ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ এখান থেকে যে জিনিসটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, সেটি হচ্ছে যে মলিকুলার ফর্মুলা, আণবিক ফর্মুলা বা মলিকুলার ফর্মুলা কিন্তু কি থাকবে, একই থাকবে। মলিকুলার ফর্মুলা একই থাকবে, কিন্তু
তারা যে একে অপরের সাথে সংযুক্ত হচ্ছে, এই যে সংযুক্ত হওয়ার জন্য মূল যে কার্বন বা যে কঙ্কাল বলেন, কঙ্কাল স্ট্রাকচার স্ট্রাকচার আছে, এ কি ডান দিকে অবস্থান করছে কার্বনের, নাকি বাম দিকে অবস্থান করছে, সেটির উপরে ডিপেন্ড করে সেগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এবং এগুলো আসলে আলোক সক্রিয়তা বা সমানতা কিরকম দেখায় বা কার সাথে কিভাবে সংযুক্ত থাকে, সেই বিষয়গুলোই কিন্তু আজকের আলোচনার বিষয়। এবং এর সাথে এই যে এখানে যে জিনিসগুলো আমরা নর্মালি দেখি, যেটা ভুল হয় আমাদের, অ্যানানসিওমার, ডাইস্টিওমার। এই অ্যানানসিওমার এবং ডাইস্টিওমার আমরা মানে ধরেন যে স্টুডেন্টের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটি হলো মোর দেন 98% কেসে কিন্তু আমরা এই প্রবলেমগুলো ফেস করি এবং আমরা এটা ভুলে যাই, অর্থাৎ মনে রাখতে পারি না। আজকের আলোচনার পরে এটি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আজকের আলোচনার পরে আপনি জীবনে এগুলো আর ভুলবেন না। কারণ কি? কারণ আমরা এখন যে মেথডটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেখানে আমাদের মেমোরি টেকনিক এবং অ্যাট দ্য সেম টাইম রয়েছে আমাদের মেমোরি টেকনিকের সাথে আমাদের কি রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানিমেশন বেস রয়েছে। সো this animated video, this animated video will teach you a lot of things, yeah, how to remember, how to recall, and how what are the process by which you will not forget chemistry. যখনই মনে করতে যাবেন তখনই মনে করতে যাবেন। আপনার কাজ হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক মতো শেষ পর্যন্ত শোনা। দিস ইজ ইউর মেইন জব। এখানে যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করেছি, এরকম প্রতিটা টপিক্স, প্রতিটা কমপ্লেক্স এবং ডিফিকাল্ট সিচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু আমরা ধরে ধরে জিনিসগুলো শেখানোর চেষ্টা করেছি। জাস্ট আপনাকে যেটা করতে হবে আপনার একাডেমিক সেশনের জন্য, আপনি যেই হন, আপনি যদি প্রফেশনাল হন, আপনি যদি স্টুডেন্ট হন, অথবা আপনি যদি লার্নার হন, লার্নার ফ্যাসিনেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেটি আপনি করেন না কেন, আপনার যেটা করতে হবে সেটি হলো এখানকার যে ইনস্ট্রাকশন গুলো থাকবে, ডেটা ডেটাকে কিভাবে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে দিবেন সে ব্যাপারে আমরা একটা গাইডলাইন দিয়েছি। তো এই ডেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য যে প্রসেস গুলো আমি বলেছি, আপনার কাজ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ লার্নার, আপনার কাজ হচ্ছে এগুলোকে ফলো করা। আপনি যদি আইএলটিএস এর পরীক্ষার্থী হন, পিটিইর পরীক্ষার্থী হন, অথবা জীবনের যে কোনো পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো যদি পারফেক্টলি অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে আর কোনো পরীক্ষায় আপনার মানে সফলতা বা হচ্ছে যে ভালো রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে। তো আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে স্টোরি আইসোমার। স্টোরি আইসোমার ক্ষেত্রে আমরা দেখলাম যে এর হচ্ছে কি সমাণু, যাদের আণবিক সংকেত এবং পরমাণুগুলোর সংযোগ কানেক্টিভিটি একই থাকে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এদের সমাণু মানে সমান অণু থাকবে, সমান অণু, আইসো মানে ইকুয়াল, আর মার মানে হচ্ছে মলিকুল, আর কি সমান মলিকুল, একই রকম জিনিস থাকবে। আণবিক সংকেত একই হবে, পরমাণুগুলোর সংযোগও একই থাকবে, অর্থাৎ যার সাথে যেতে সেটি থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা স্টিরিও রসায়ন চিন্তা করব, অর্থাৎ একটা কার্বন, এই কার্বনের সাথে ধরেন এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে মনে করেন ক্লোরিন, আর এখানে আছে মনে করেন CH3, আর এখানে আছে হলো মনে করেন হাইড্রোজেন। সো এখানে আমরা দেখতেছি কি যে এখানে এই কার্বন সেন্ট্রাল অ্যাটম, এই সেন্ট্রাল অ্যাটমটা চারটা ডিফারেন্ট গ্রুপের সাথে সংযুক্ত আছে। কিন্তু দেখা গেল এই সেম জিনিসই আরেকটা কার্বন আছে, যেটি কিনা এখানে এটা আপনার হচ্ছে যে এখানে চলে গেল হাইড্রোজেন, আর এখানে চলে আসলো CH3, আর এখানে চলে গেল হাইড্রোজেন। তার মানে কি অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন হয়ে গেল না? অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন হয়ে গেল। অর্থাৎ এই যে অ্যাটমের যে পজিশন, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এটা ফাংশনাল গ্রুপ, এটা একটা গ্রুপ, মানে মিথাইল রেডিকাল। তো এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো বা এলিমেন্ট গুলো আমরা এই কার্বনের ক্ষেত্রে দেখতেছি যে এটা ডিফারেন্ট পজিশনে আছে, অর্থাৎ অ্যারেঞ্জমেন্টটা এটার সাথে একই রকম না। তো অ্যারেঞ্জমেন্ট একই রকম না মানে হচ্ছে, তার মানে হলো যে থ্রি মাত্রিক বিন্যাসে, অর্থাৎ একটা সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে যে পরমাণু বা গ্রুপগুলোর যে বিন্যাস, সেই বিন্যাস যদি একই রকম হয়, তখন তো আমরা বলি যে এটা এটা হচ্ছে আপনার মিরর ইমেজ, তাই তো? কিন্তু এই দুটা যদি আইসোমার কেন? কারণ হচ্ছে দেখেন এর এর মধ্যে কি আছে, কার্বন আছে একটা, এখানে কার্বন একটা, এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন একটা, এখানে CH3, এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে পুরোপুরি মিলে গেছে। অর্থাৎ মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত একই, কানেক্টিভিটিও একই, যার সাথে যার সংযোগ থাকার কথা তাই আছে। কিন্তু সমস্যা হলো যে গঠনে, অর্থাৎ 3D স্পেসে, যার সেন্ট্রাল অ্যাটমের সাপেক্ষে যে বিন্যাস, সে বিন্যাসগুলো ডিফারেন্ট। এখানে ক্লোরিন ছিল কোথায়? এখানে ক্লোরিন ছিল এই জায়গাটায়। আমি যদি আপনাকে দেখাই, মানে এই বিন্যাসটা বোঝার জন্য, বিন্যাসের ডিফারেন্স আমরা বলতেছি, কেন বলতেছি? বিকজ এখানে দেখেন, এখানে ক্লোরিন ছিল কোথায়? এই যে এই জায়গাতে। আর এখানে ক্লোরিন কোথায়? এই যে এখানে। তো বিন্যাসটা ডিফারেন্ট যদি এরকম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো স্টেরিও আইসোমার।
আইসোমার তো আমরা বুঝি, এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নাই। আপনারা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত স্টুডেন্টের নিশ্চয়ই আইসোমার নিয়ে কনফিউশন নাই, এটা আমি শিওর। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে স্টিরিও আইসোমেরের সমস্যা। স্টিরিও মানে ধরে রাখেন, আইসোমার আমরা বুঝি, স্টিরিও মানে ধরে রাখেন একটা সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে বিন্যাস, অর্থাৎ থ্রি ডি যে ডিসপোজিশন বা বিন্যাস, সেটি কিন্তু হচ্ছে স্টিরিও। তো স্টেরিও আইসোমার মানে হচ্ছে আইসোমার পর্যন্ত ঠিক আছে, খালি বিন্যাসে সমস্যা, দ্যাট ইজ স্টেরিও আইসোমার। তো আমরা এইটুকু নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছি, স্টেরিও আইসোমার নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এখন যেটুকু দেখালাম, দিস ইজ মাচ মোর এনাফ যে আপনার এই স্টেরিও আইসোমারটা বোঝার জন্য। আর এটা বেসিক্যালি হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়াশোনা। সুতরাং এটি নিয়ে আপনাদের মনে হয় না কোনো সমস্যা আছে। আমরা চলে যাচ্ছি হচ্ছে আসল জায়গাটা, যেটি আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর সেটি হচ্ছে কি এনানসিওমা এবং ডায়াস্টেরিওমা। কিছুক্ষণ আগে আমরা স্টেরিও আইসোমার পড়েছি। তো স্টেরিও আইসোমারকে কয় ভাগে ভাগ করে দেয়? স্টেরিও আইসোমারকে মূলত দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে আমরা কি দেখলাম? স্টেরিও আইসোমারকে মূলত দুই ভাগে ভাগ করে। প্রথমত হচ্ছে আইসোমার, এটা আমরা বুঝি। আইসোমারের থ্রি ডি যদি চিন্তা করি, তাহলে যে চিত্রটা আসবে সেটা হচ্ছে স্টেরিও আইসোমার। স্টেরিও আইসোমারকে আবার দুই ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল আইসোমার, আরেকটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। বা তাহলে আমরা দুই ভাগে পেলাম। একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম বা আলোক সমানতা বা জিওমেট্রিক জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা। তাহলে এই দুই ধরনের সমানতা কিন্তু আমাদের সামনে আছে। তাহলে প্রথমে হচ্ছে আইসোমার, আইসোমারের পরের স্টেপটা হচ্ছে স্টেরিও আইসোমার। স্টেরিও আইসোমারকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। জিওমেট্রিক আইসোমার আপনারা বুঝেন, সিস ট্রান্স। এটা নিশ্চয়ই আপনাদেরকে আলোচনা করার দরকার নাই, এটা সম্পর্কে সবাই খুব ভালো জানি আমরা। সিস এবং ট্রান্সের পজিশন, যেমন ধরুন এটা যদি একটা কার্বন হয়, এটা একটা কার্বন হয়, তাহলে এর উপরের দিকে, নিচের দিকে, উপরের দিকে, নিচে, যদি এখানে একটা ক্লোরিন থাকে আর এখানে একটা ক্লোরিন থাকে, তাহলে সেটাকে আমরা বলি তখন ট্রান্সপোজিশন। আর সিস পজিশন কি বলি? সিস পজিশন হচ্ছে এইটা। এইটা যদি এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা ক্লোরিন থাকে, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটাকে বলি আমরা সিস পজিশন। মানে কার্বনের একই দিকে হলে সিস, অপর দিকে হলে ট্রান্সপোজিশন। কিন্তু প্রবলেম যেটা, সেটি হচ্ছে এই জায়গাটায় আমাদের মনে থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল রেজাল্ট আসে, এবং এটা পরীক্ষাতে ম্যাক্সিমামই আমরা ভুল করি। তো এই যে জিনিসটা আমরা আজকে শিখবো, এবং এটা আজকের পরে আর কোনদিন ভুল হবে না, সেটি হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। তো অপটিক্যাল আইসোমার যে কার্বনের সাথে চারটি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, যুক্ত অনুতে দেখা যায়। অপটিক্যাল আইসোমারের প্রথম শর্ত, মানে অপটিক্যাল আইসোমার যে হবে একটা যৌগ, সেই যৌগের প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে চারটি ভিন্ন গ্রুপ যুক্ত থাকতে হবে। কার সাথে? কার্বনের সাথে। তাহলে অপটিক্যাল আইসোমারিজমের প্রথম শর্ত হলো চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকতে হবে। কার সাথে যুক্ত থাকতে হবে? যুক্ত থাকতে হবে কার্বনের সাথে। তো কার্বনের সাথে যদি চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তারপরে বলছে যে এর মধ্যে যারা একে অপরের আয়না প্রতিবিম্ব, আয়না প্রতিবিম্ব শব্দটার অর্থ কি? দর্পণ প্রতিবিম্ব। যদি একটার একটার পাশে একটা আয়না রেখে যদি ওটা আয়নাতে যে চিত্রটা আসবে সেটা যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি এনানসিওমার। এবং এটা উদাহরণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা হচ্ছে এল মানে হচ্ছে লিভোরোটারি, আর একটা ডি হচ্ছে ডেক্সট্রোরেটারি। এটা তো যেহেতু আলোক আলোক অপটিক্যাল আইসোমারিজম, সুতরাং এদের উপরে আলো ফেললে যারা আহ, আহ, ডান দিকে ঘুরাই দিবে, তাদেরকে বলি আমরা ডিল্যাক্টোজ, মানে ডেক্সট্রোরেটারি। আর যারা বাম দিকে ঘোরাবে ওই সমবর্তিত আলোক তলকে, তাদেরকে বলি আমরা এল ল্যাকটিক অ্যাসিড বা লিভোরোটারি। এখন ডায়াস্ট্রিমার যারা একে অপরের প্রতিবিম্ব, তাহলে এনানসিওমার আর ডায়াস্ট্রিমারের মধ্যে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে এনানসিওমার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ ওর সাথে যদি আমরা আয়নার মিরর রাখি, তাহলে দুটো একই রকম দেখাবে। আরেকটা হচ্ছে ডায়াস্ট্রিমার, মানে হলো এরা দর্পণ প্রতিবিম্ব না। মূল পার্থক্য কিন্তু এখানে। একটা হচ্ছে যে দর্পণ প্রতিবিম্ব হবে, আর একটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে না। তাহলে সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমরা যদি এটা পাশে একটা আয়না বসাই, আয়না বসালে কিন্তু এই চিত্রটা আমাদের সামনে ক্লিয়ার হবে। তখন হয়তো আমরা এই দর্পণ প্রতিবিম্ব যেটা, সেটি কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখান থেকে আমরা দেখলাম, আমরা এখানে দেখি ল্যাকটিক অ্যাসিডের একটা এক্সাম্পল নেওয়া আছে। এখানে হচ্ছে যদি যদি এই যে এই অংশটুকু আমরা প্রথমে শেয়ার করব একটা একটা করে। আমরা এখন বোঝার চেষ্টা করছি কি? বোঝার চেষ্টা করছি দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে এইখান থেকে, এই যে এই অংশ থেকে যদি এই অংশটুকু চিন্তা করি, যেটুকু লাল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে,
এই অংশটুকু যদি চিন্তা করি, এই অংশটুকুর মধ্যে আমরা ল্যাকটিক অ্যাসিডের সংকেত জানি COOH। তারপরে হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি এরকম, আমি যদি লিখি এটাকে তাহলে আমরা এভাবে লিখবো। লেখাটা আমি একটু দেখাচ্ছি, এই যে এরকম, তাই তো, COOH, তারপরে কি CH, ব্রাকেটে OH, তারপরে CH3। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আমাদের। তো ল্যাকটিক অ্যাসিড জিনিসটা কি সেটা আমরা পরে আসছি। আমরা প্রথমে তো হচ্ছে যে এটার স্ট্রাকচারটা দেখি যে এটাকে যদি আমরা এই বরাবর একটা আয়না বসাই দিই, এই বরাবর যদি একটা আয়না বসাই, তাহলে দেখবো যে এটা কিন্তু একদম টোটালি এটার সাথে মিলবে, এই আপনার হচ্ছে যে রাইট পোর্শনের সাথে। অর্থাৎ আমরা লাল দাগ দিয়ে যে অংশটুকু ধরে রাখছি, আর সেটাকে যদি আমরা ওই মাঝ বরাবর, আমরা এই লাল দাগের লাস্ট এই প্রান্ত বরাবর, এই যে প্রান্ত বরাবর, এই প্রান্ত বরাবর যদি একটা মিরর বসাই দিই, তাহলে এইখানে মিরর বসালে এই চিত্রটা মিলবে। মানে মনে করেন যে এখানে একটা মিরর বসানো আছে, এই যে এটা একটা মিরর, দেখবেন যে এটার সাথে মিলে যাবে, একদম হুবহু মিলবে। এটার চিত্রটা এরকম বেসিক্যালি। COOH, COOH, এটা হচ্ছে আমার কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে OH, এটা হচ্ছে CH3। তো যদি একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে তাকে আমরা কি বলি? দর্পণ প্রতিবিম্ব হলে এনানসিওমার, অর্থাৎ একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে। এবং এক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে যে আপনার জিওমেট্রিক্যাল আইসোমার্জিম বা অপটিক্যাল আইসোমার্জিমের একটা পার্ট, এই এনানসিওমার যেটা। এনানসিওমার এবং ডাইস্টোমার দুটো কিন্তু হচ্ছে অপটিক্যাল আইসোমার্জিমের অংশ। তাহলে প্রথমত হচ্ছে আমাদের যে ভাগগুলো আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার্জিয়াম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার্জিয়াম। অপটিক্যাল আইসোমার্জিয়ামে হচ্ছে এই অংশটুকু হচ্ছে যে অ্যানানসিওমার এবং ডায়াস্টোমার নিয়ে আমরা কথা বলছি। অ্যানানসিওমারের ক্ষেত্রে আমরা লিখলাম যে দর্পণ প্রতিবিম্ব হতে হবে। এখানে যদি আমরা মাঝ বরাবর একটা দর্পণ চিন্তা করি, তাহলে এই অংশটুকু, অর্থাৎ আপনার যে স্ক্রিনের ডান পাশে যে অংশটুকু আছে, এটাকে যদি আমরা বি ধরি, এই বি এর সাথে মিলে যাবে। এই বরাবর যদি আপনি একটা দর্পণ চিন্তা করেন, তাহলে এটা বি এর সাথে মিলে যাবে। যদি এরকম এ বি এর সাথে মিলে যায়, এরকম যে কোনো যৌগ যদি আপনি দর্পণ বসান, এই দর্পণের ভিতর যে অংশটা আসছে, সে অংশটা যদি মিলে যায়, তাহলে আমরা তাকে কি বলবো? দর্পণ প্রতিবিম্ব মিলে গেছে তাই বলবো। এবং দর্পণ প্রতিবিম্ব যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? এনানসিওমার বলবো। তাহলে বিষয়টা দাঁড়ালো যেটি, সেটি হচ্ছে যে এই আপনার দর্পণ প্রতিবিম্ব থাকবে এবং এটাকে পুরোপুরি মিলে যাবে। তাহলে সেই মিলে গেলে সেটাকে আমরা এনানসিওমার বলবো। ডায়াস্টিমার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে না। আমরা এটুকু এটুকু বুঝে গেছি, এটুকু ক্লিয়ার করি। আশা করছি এটুকু নিয়ে আর কোনো সমস্যা নেই। আমরা তারপরে ডেফিনেশন গুলো দেখবো, আমি প্রথমে নর্মাল জিনিসগুলো বুঝে নিই। তো এটুকু আমরা দেখলাম। এবার ডায়াস্টোমারের ক্ষেত্রে আমরা যদি আগের মতো এখানে একটা মিরর বসে, এই যে রেখাটা দেখতেছেন, এই রেখা বরাবর যদি আমরা একটা আয়না বসাই, আয়না বসালে কিন্তু ডান আর বাম এই দুটো অংশ কিন্তু মিলবে না। এই দুটো অংশ মিলবে না, অর্থাৎ এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটা যদি আমার এ হয়, হয়, তাহলে এটা যদি বি হয়, এই বি হয়, আপনি মেলানোর চেষ্টা করেন, মিলবে না। এখানে একটা মিরর চিন্তা করেন, এখানে একটা মিরর বসানো আছে, মিরর বসালে কিন্তু এই অংশ কখনোই মিলবে না। অর্থাৎ এটা ডান বাম পুরোটা মিলবে না। তো না মিলার কারণে এটা আমরা বলছি যে ডায়াস্টোমার আর স্টেরোআইসোমার দ্যাট আর নট মিরর ইমেজ। তার মানে এটা হচ্ছে স্টেরোআইসোমারের একটা প্রকারভেদ, কিন্তু তারা একে অপরের সাথে মিরর হবে না। এবং এটিকে মিরর তো হবেই না, সাথে একজনকে তুলে আরেকজনের উপরে বসানো যাবে না। যদি আপনি এটাকে তুলে নিয়ে এসে এটার উপরে বসান, পুরোপুরি কিন্তু মিলবে না, পুরোপুরি মিলবে না। কারণ কি? এটা দেখেন ক্লোরিনে, এই যে এই কার্বনে ক্লোরিনটা ডান পাশে আছে, আর এখানে এই কার্বনে ক্লোরিনটা বাম পাশে আছে, তাহলে কি মিলবে? মিলবে না। তো এটিকে বলা হচ্ছে সুপার ইম্পোজ। মানে যদি একটাকে তুলে নিয়ে এসে আরেকটার উপরে বসানো হয়, তাহলে পুরোপুরি মিলে যাওয়ার কথা, মানে একদম সেম টু সেম মিলে যাবে। কিন্তু ডায়াস্টোমারের ক্ষেত্রে সেটি হবে না, এনানসিওমারের ক্ষেত্রে সেটি হবে। তো আশা করছি এটুকু ক্লিয়ার হচ্ছে। আমরা এখন যদি একটু দেখে যাই। আচ্ছা, তো এইটা আমরা এখান থেকে দুটা জিনিস কিন্তু অ্যাজাম্পশনে আসলাম। আমরা যদি একটু সামারি করি, জাস্ট মনে রাখার জন্য, এখন এই যে পুরো স্লাইড আমরা যেটুকু আলোচনা করলাম, যে জায়গাতে আমাদের বেশি সমস্যা হয়, সেই জায়গাটা যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে প্রথমে হচ্ছে আইসোমার এটা। এই আইসোমার থেকে আসলো হচ্ছে স্টেরিও আইসোমার। স্টেরিও রিও আইসোমার, মানে এটা ছিল হচ্ছে নর্মালি 2 ডাইমেনশনাল, এটা চলে আসলো 3D। এই স্টেরিও আইসোমারকে আমরা দুটো ভাগে ভাগ করছি। এই জায়গাটি আমাদের খুব মনে রাখতে হবে। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার,
জিওমেট্রিক্যাল আইসোমার, আইসোমার। আরেকটা হলো অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার, আইসোমার। এই জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল আইসোমারের মধ্যে জিওমেট্রিক্যালকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিস সিআইএস, সিস পজিশন, আর একটা হচ্ছে ট্রান্স পজিশন। এই সিস আর ট্রান্স আমরা খুব ভালো করে বুঝি। এইখানে প্রবলেম হয় এই যে এই জায়গাটা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে এনানসিওমার, 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 আর একটা হচ্ছে ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। তো এই এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার এই দুটা মধ্যে আমাদের এই দুটা যেহেতু অপটিক্যাল, তার মানে কি এদের মধ্যে একটা প্রপার্টিজ আছে। সেই প্রপার্টিজ কি, এদের পরে যদি আপতিত আলো ফেলা হয়, অর্থাৎ আলোকবর্ণী আলো ফেলা হয়, তাহলে সেই আলোটার ডিরেকশনকে তারা ঘুরাইতে পারে। কেউ ডান দিকে ঘুরায়, কেউ বাম দিকে ঘোরায়। যে ডান দিকে ঘোরায় তাকে আমরা বলি ডেক্সট্রোরোটারি, যে বাম দিকে ঘোরায় তাকে আমরা বলি লিভোরোটারি। তাহলে ডেক্সট্রোরোটারি এবং লিভোরোটারি জিনিসটা আমাদের ক্লিয়ার হলো। ডান ঘূর্ণি বাম ঘূর্ণি আমরা বাংলায় বলে থাকি, ডান ঘূর্ণি বা বাম ঘূর্ণি। কিন্তু এই স্টেরিওআইসোমার এবং ডায়াস্টেরিওআইসোমারের মধ্যে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে স্টেরিওআইসোমারের ক্ষেত্রে মিরর ইমেজ হবে, অর্থাৎ আমি যা চোখে দেখবো তারপরে যদি পাশে যদি আয়না বসাই, তাহলে আয়নাতে যে চিত্রটা দেখবো একই রকম হবে। প্রবলেম হচ্ছে ডায়াস্ট্রোমারের ক্ষেত্রে এটা মিরর ইমেজ হবে না। আরেকটা জিনিস আছে না, বেসিক আরেকটা পার্থক্য আছে। এনানসিওমারের ক্ষেত্রে সাধারণত এটা সুপার ইম্পোজিবল হয়, কিন্তু ডায়াস্ট্রোমারের ক্ষেত্রে সুপার ইম্পোজিবল হবে না। তো আমরা আমরা যদি এই জিনিসগুলো বুঝে থাকি, তাহলে এই এনানসিওমার এবং ডায়াস্ট্রোমারের রিলেটেড যে বিষয়গুলো, এর ভিতরে আরো কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে আপার লেভেলে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। বাট আপাতত আমাদের মোটামুটি বেসিক টু প্রো লেভেল ডিসকাশনের জন্য দিস ইজ মাস মোর এনাফ। এটি যদি আপনি মানে আত্মস্থ করতে পারেন, তাহলে এই এনানসিওমার এবং ডায়াস্ট্রোমার এবং স্টিরিওকেমিস্ট্রি নিয়ে যে মোটামুটি কমপ্লিট একটি আইডিয়া তৈরি হয়ে যাবে। এবং এটি কখনো ভোলার সুযোগ থাকবে না। আমি যে চারটা করে দিলাম, এই চারটা যদি মনে রাখেন, তাহলে কখনোই আর এই অ্যানানসিওমার ডায়াস্ট্রোমার ঝামেলা হবে না। একটা মিরর ইমেজ, একটা মিরর ইমেজ, এটাই শুধু মনে রাখতে হবে। এই একটা লাইনে মনে রাখলে পুরো জিনিসটা আপনার মাথায় চলে আসবে। প্রথমে হচ্ছে আইসোমার, তারপরে হচ্ছে স্টিরিওআইসোমার, তারপরে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে সিস্টেম বা জিওমেট্রিক্যাল আইসোমার, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। এই অপটিক্যাল আইসোমারের মধ্যে হচ্ছে অ্যানানসিওমার ডায়াস্ট্রোমার। কেন অপটিক্যাল আইসোমার বলা হয়েছে? কারণ এরা আলোকে ঘুরায় দেয়। এটুকু মনে রাখেন, তাহলেই হবে। এটুকু মনে রাখলে পুরো স্লাইড মনে থেকে যাবে। এখন আসি আমরা আরেকটা জিনিস জানবো, সেটি হচ্ছে যে এই যে আমরা ল্যাকটিক অ্যাসিড পড়লাম, ল্যাকটিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা যদি আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি, ব্যাপারটা হচ্ছে এরকম, COOH, তারপরে হচ্ছে CHOH, তারপরে হচ্ছে CH3, তাই তো? ল্যাকটিক অ্যাসিড, এটাকে যদি আপনি একবারে লেখেন, তাহলে কটা? C3H কত? তিন, 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 তিন আর তিনে 6, এই 6। আর ও আছে কয়টা? ও3টা, O3। এটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা, এটা বা গাঠনিক সংকেত, আর এটা মলিকুলার ফর্মুলা। এই ল্যাকটিক অ্যাসিড আমাদের শরীরে কেন দরকার, এটা আমাদের খুব জানা দরকার যে স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। তাহলে আপনার পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়বে যে ল্যাকটিক অ্যাসিড কেন আপনি মনে রাখবেন। ল্যাকটিক অ্যাসিড কি? এল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড, এটা কি? এরা পরস্পরের ডায়াস্ট্রোমার। হ্যাঁ, এরা পরস্পরের আমরা যদি উদাহরণ দেখি, মানে অ্যানসোমার, এই অ্যানসোমারের ক্ষেত্রে আমরা জানি যে যে চেঞ্জ গুলো আসে, আমরা যদি একটা উদাহরণ নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেখি আমি আপনাদের একটা এক্সাম্পল, আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে দরকার হলে কোনো একসময় আলোচনা করবো। এই ল্যাকটিক অ্যাসিড এবং হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিডের অ্যানসোমার এবং ডায়াস্টোমার প্রপার্টিজ এর মধ্যে কোনটার মধ্যে কি, সেটি নিয়ে আমরা দরকার হলে পরে আলোচনা করছি। তো অন্য একটা স্লাইডে আলোচনা করবো। এখন আমরা শুধু জানবো যে এই ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা একসাথে মিলাই, তাহলে তাহলে কিন্তু আমরা ডিএল ল্যাকটিক অ্যাসিড পাবো। এই ডিএল ল্যাকটিক অ্যাসিডটা আমাদের শরীরের জন্য বা মানুষের জন্য খুব উপকারী। অর্থাৎ যে ল্যাকটিক অ্যাসিডে এল এবং ডি দুটাই থাকে, সেই ল্যাকটিক অ্যাসিডটা, সেটাকে আমরা কি বলি? ডিএল ল্যাকটিক অ্যাসিড। আমরা এল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড, এই দুটাকে একসাথে মিলালে কি পাবো? ডিএল ল্যাকটিক অ্যাসিড। এবং ডিএল ল্যাকটিক অ্যাসিডটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো প্রথম কথা হচ্ছে যে এটি আমরা কোথা থেকে পাবো? আমরা ফুড থেকে পাই। এই যে ডায়েরি ফুড যেগুলো আছে, ডেইরি ফুড যেগুলো, এই ডেইরি ফুড থেকে কিন্তু আমরা হচ্ছে আপনার এই ল্যাকটিক অ্যাসিডটা পেয়ে থাকি। আর এটাকে সিনথেটিক ভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এটি আমাদের কি কাজে লাগে? বেসিক্যালি হচ্ছে আমাদের হার্ট এবং মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করে এটা।
তার মানে কতটা ইম্পর্টেন্ট দেখেন আমাদের এই যে দুধ বা এই টাইপের যে খাদ্যগুলো, ডেইরি ফুডগুলো, এটা আমাদের জন্য। তারপরে শরীর ল্যাকটিক অ্যাসিডকে পুনরায় গ্লুকোজে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ আমাদের যে লিভার আছে, সেই লিভার কিন্তু ল্যাকটিক অ্যাসিডকে গ্লুকোজে রূপান্তর করে, যার থেকে আমাদের শক্তি উৎপন্ন হয়। সুতরাং ল্যাকটিক অ্যাসিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের শরীরের জন্য। এটির সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাকে, কোষ মেরামতে সহায়তা করে। অর্থাৎ আমাদের শরীরের ইউনিট কি? ইউনিট হচ্ছে সেল। এই সেল কি করে? আমাদেরকে বেঁচে থাকতে সহায়তা করে সঠিকভাবে। এই সেলের মধ্যেই শক্তি উৎপন্ন হয়। আমরা খাদ্য খাই, খাদ্যগুলো সেলে যায়, সেল থেকে এটা জ্বালানি হিসেবে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এনার্জি প্রডিউস করে, তাই তো? তো এটি যে আলফা হাইড্রক্সি অ্যাসিড, এটি ত্বকের উপরের মৃত কোষগুলো সরিয়ে ত্বককে উজ্জ্বল করে। এখন দেখেন যে এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কোষ মেরামতের সংকেত পাঠায়। এটি একটি জনপ্রিয় আলফা হাইড্রক্সি অ্যাসিড, AHA বলে। আলফা হাইড্রক্সি অ্যাসিড, এটা কাজ কি? এটা হচ্ছে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাঠানোর ফলে ত্বক কিন্তু ভালো থাকে। এই যদি এখন কাউরি এই ল্যাকটিক অ্যাসিডের মানে সমস্যা হয় শরীরে, মানে ল্যাকটিক অ্যাসিডের ঘাটতি হয়, তাহলে তার ত্বক কি হবে? ত্বক হচ্ছে কুঁচকে যাবে, ত্বকগুলো বয়সের ছাপ পড়ে যাবে। এবং এটা যদি কন্টিনিউয়াসলি পড়তে থাকে তাহলে এটাকে রিমুভ করা প্রয়োজন হয়। কিন্তু এটাকে দূর করা যায় কিভাবে? ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে। এই ল্যাকটিক অ্যাসিড আমরা কি করতে পারি? ল্যাকটিক অ্যাসিড আমরা বিভিন্ন খাবার থেকে খেতে পারি। খেলে এই ত্বকের উপরে সিগন্যাল যাবে, তখন ত্বকের কোষগুলো উজ্জ্বল এবং মসৃণ হবে। সুতরাং ত্বক ভালো রাখার জন্য হলেও আমাদের ল্যাকটিক অ্যাসিডের প্রয়োজন আছে। এটি ত্বকের লোমকূপ পরিষ্কার রাখে, যার ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় না। ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আক্রমণের জন্য আর রক্ষা করার জন্য কিন্তু আমাদের এই ল্যাকটিক অ্যাসিড দরকার। সোর্স অফ ল্যাকটিক অ্যাসিড, কোন জায়গা থেকে ল্যাকটিক অ্যাসিড পাবেন? দই, তারপর হচ্ছে ফার্মেন্টেড খাবারে ল্যাকটিক অ্যাসিড উৎপন্নকারী ব্যাকটেরিয়া থাকে, যে ল্যাক্টোব্যাসিলাস বলা হয়, যেটা এই আপনার হচ্ছে এই দই বা এই ধরনের ফার্মেন্টেড ফুডগুলো তৈরি করতে তো আমাদেরকে হেল্প করে। আর এটি আমাদের হজম শক্তি বাড়ায় বা অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে মেরে ফেলে। তো বেসিক্যালি হচ্ছে যে এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের মাঝে মাঝে দই বা এই জাতীয় খাবার, ফার্মেন্টেড খাবারগুলো, টক দই ইত্যাদি খাবারগুলো খাওয়া উচিত, কারণ হচ্ছে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। আর এই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের শরীরে বিভিন্ন উপকার আছে, ব্রেইন, কোষ, এগুলোকে ভালো রাখে এবং এর উজ্জ্বলতা বাড়ায়। এবার এগুলো কি প্রতিদিন খাওয়া দরকার কিনা? না, প্রতিদিন খাওয়া দরকার নয়। আপনি একটা নির্দিষ্ট ইন্টারভেলে খেলেই হবে। এটা ব্যাপারটা এরকম যে এটা যেন ঘাটতি না ঘটে, এই হলো ব্যাপার। ল্যাকটিক অ্যাসিডের ভূমিকা সংশ্লিষ্ট যদি আমরা তালিকা করি যে আমাদের শরীরে কি কি কাজ করে: পেশির তাৎক্ষণিক জ্বালানি, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, হজম প্রক্রিয়া সহায়তা করে। সুতরাং এই কয়টা কাজের জন্য একমাত্র আমরা ডিপেন্ড করতে হয় কার উপরে? ল্যাকটিক অ্যাসিডের উপরে। এবং ল্যাকটিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায়? দুধে পাওয়া যায়, দইতে পাওয়া যায়, টক দই বা মিষ্টি দই যেটাই হোক না কেন, এগুলোতে পাওয়া যায়, এবং বিভিন্ন ফার্মেন্টেড ফুডে পাওয়া যায়। তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের ল্যাকটিক অ্যাসিডকে স্টাডি করা দরকার। কেমিস্ট্রি স্টুডেন্টরা সবথেকে বেশি বুঝবেন ল্যাকটিক অ্যাসিডের প্রয়োজনীয়তা এবং ল্যাকটিক অ্যাসিডের গঠন, এটা কেন দরকার, কিভাবে কাজ করে, আমরা এটা কি অ্যানালিসিয়াম না ডায়াস্টেমার, সেই জিনিসগুলো। এখন এল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিডের যদি স্ট্রাকচার আপনি চিন্তা করেন, চিন্তা করলে দেখবেন যে এল ল্যাকটিক অ্যাসিডের কাছে যদি আয়না ধরেন, আয়না ধরলে যদি এটা ডি ল্যাকটিক অ্যাসিড হয়, তাহলে কি এরা একে অপরের এনানসিওমার? আর যদি না হয় তাহলে কি হবে? তাহলে ডায়াস্টোমার। তো এখন কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে যে এল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড একে অপরের এনানসিওমার নাকি ডায়াস্টোমার? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও। তাহলে এখন আপনি এনানসিওমার কি সেই জিনিস জানেন, ডায়াস্টোমার কি সেই জিনিস জানেন, তাহলে যদি দুইটার স্ট্রাকচার মানে গাঠনিক সংকেত অ্যানালাইসিস করেন, তাহলেই বুঝতে পারবেন যে হাইড্রক্সিল গ্রুপ কোন পাশে আছে, কার্বন কোন পাশে আছে, হাইড্রোজেন কোন পাশে আছে। তখন আপনি দেখে নিজেই বুঝতে পারবেন যে এটা কি এনানসিওমার নাকি ডায়াস্টোমার। আশা করছি বুঝতে পেরেছেন। কাউরি কোনো কোশ্চিন থাকলে আমাকে জানাবেন। আমরা এই জাতীয় জিনিসগুলো, প্রতিটি জিনিস শেখার সাথে সাথে আমরা কেমিস্ট্রির যে হিউম্যান অ্যাপ্লিকেশন, অর্থাৎ মানুষের জন্য কেন দরকার, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং কোন কেমিক্যাল বা কোন কেমিক্যালটা মানুষের শরীরে কি কাজ করে, এবং তার সাথে হচ্ছে এই কেমিক্যালটা কোন কোন ফুডে পাওয়া যাবে। অর্থাৎ আমরা চেষ্টা করছি যে কেমিস্ট্রির যে কনসেপ্ট থেকে, যে কেমিস্ট্রিকে মানুষ বলে যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো আমাদের ক্ষতি করতেছে, কিন্তু কেমিক্যাল সাবস্টেন্স গুলো যে মানুষের উপকার করে সেই জিনিসটা খুব জরুরি জানা, যে এই কেমিক্যালের কাজ কি এবং এই কেমিক্যালটা আমরা কোন ধরনের খাবারে পাবো। সেই খাবারগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের এই জাতীয় যে ডিজিজ গুলো, সেই ডিজিজ গুলো কিন্তু থেকে নিরাপদ থাকতে পারবেন, সুস্থ সুন্দর জীবন লিড করা সম্ভব হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আমরা নতুন কোনো মলিকুল নিয়ে আলোচনা করব, এবং সেই মলিকুলের হিউম্যান অ্যাপ্লিকেশন গুলো আলোচনা করব, এবং সাথে সাথে কোন ধরনের খাবারে পাওয়া যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো।